আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অ্যাডভান্স অফিস প্রোগ্রাম যে কোর্সটি আমরা লঞ্চ করেছি রিদওয়ান আইটি সলিউশনের পক্ষ থেকে, তারই প্রথম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু বিষয়গুলো নিয়ে, যেমন ইন্ট্রোডিউসিং উইথ ইন্টারফেস, কাস্টমাইজেশন অ্যাবাউট ইন্টারফেস, create new word file, save as word file, opening existing word file, print preview, print word document, customize quick access toolbar, introduce with keyboard layout, typing method and typing software installation নিয়ে। সো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা অনেক বিষয় লার্নিং করতে পারবেন এবং পুরো ক্লাস জুড়ে আমি রিয়াদ বাবু আপনাদের সাথে থাকব। এখন দেখব কিভাবে একটি ওয়ার্ড ফাইল ওপেন করা যায় বা ক্রিয়েট করা যায়। তো প্রথমে আমি সার্চ বারে গিয়ে এখানে সার্চ করব WORD। তো আমার পিসিতে কিন্তু মাইক্রোসফট যে প্যাকেজ সফটওয়্যার রয়েছে, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু অবশ্যই ইনস্টল থাকতে হবে। সো ইনস্টল করার পরে আপনি যখন এখানে সার্চ করবেন তখন এমনটা দেখতে পারবেন। জাস্ট আমি এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এই ফার্স্ট ইন্টারফেসটা এরকম আসবে। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। সো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করার পরপরই আমরা দেখতে পারবো আমাদের একটি ফাইল ওপেন হয়েছে বা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, তো এই ফাইলটা কিন্তু এখনো আমাদের মেমোরিতে সেভ নেই, অর্থাৎ এটা অস্থায়ীভাবে আছে। যদি সামহাও যদি এটা আমি ক্লোজ করে দিই তাহলে কিন্তু সেকেন্ড টাইম এই ফাইলটা পাবো না। তো এটা বেটার হয় যে আপনি প্রত্যেকটা ফাইল ক্রিয়েট করার পরপরই সেভ করে নেওয়া, যাতে করে লোডশেডিং বা অন্য কোনো কারণে আপনার ফাইলটা লস না হয়ে যায় বা হারিয়ে না যায়। তো সেক্ষেত্রে আমি যেটা গুড প্র্যাকটিস, সেটা আমরা প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে এটাকে আমি সেভ করে নিব। ব্রাউজে যাচ্ছি। ব্রাউজে গিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ক্লাস। সো আমি ফার্স্ট ক্লাস লিখে দিচ্ছি, ক্লাস, ওকে। অ্যান্ড দেন আমার ফাইলটা এই মুহূর্তে সেভ হচ্ছে কোথায়, ডকুমেন্টসে সেভ হচ্ছে। সো আপনি চাইলে এখানে লোকেশনটা পরিবর্তন করে ডেস্কটপটা দিতে পারেন। সো আমি সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই মুহূর্তে এটা আমার ফাইলটা সেভ আছে। আমি যদি এই মুহূর্তে ক্লোজ করে দিই, ক্লোজ করে আমরা দেখতে পারবো ফার্স্ট ক্লাসটা আমার অলরেডি আমার ডেস্কটপে সেভ হয়েছে। সো আমি এখান থেকে ক্লিক করে কি করতে পারি, ওপেন করতে পারি। সো এটা একটা প্রসেস। অ্যানাদার প্রসেস হচ্ছে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিউ এর মাধ্যমে আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে এটার মাধ্যমে আপনি কি করতে পারেন, একটা ফাইল তৈরি হয়েছে। এখন আপনি এটাতে চাইলে F2 কিবোর্ড থেকে ফাইলটা সিলেক্ট করে F2 প্রেস করলে এটাকে রিনেম করতে পারবেন। যেমন আমি এখানে দিচ্ছি সেভ ফাইল, অথবা আমরা দিচ্ছি সেকেন্ড ফার্স্ট ক্লাস 1.1, অর্থাৎ অথবা আমরা এখানে লিখে FIRST ফার্স্ট ক্লাস, ওকে। সো ফার্স্ট ক্লাস লিখে দিলাম। তো এটা দুইটা প্রসেস আমি ফাইলটা সেভ করলাম। একটা হলো কি আপনি ওয়ার্ড ওপেন করে, আরেকটা হলো কি আপনি সরাসরি মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যাই বলেন যে কোনো ফাইল এখানে আপনি কি করতে পারেন, সরাসরি জেনারেট করতে পারবেন। তো এটা পূর্বে থেকে সেভ করা থাকে, অর্থাৎ ক্রিয়েট করার পরে সেভ হয়। এটা আমাকে পরবর্তীতে ওয়ার্ড ফাইল ওপেন করার পরে, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর তারপর আমাকে সেভ করতে হয়। সো বেটার প্র্যাকটিস হচ্ছে আপনি এইভাবে ক্রিয়েট করে নেওয়া, তাহলে আপনার টাইমটা সেভ হবে। সো এবার আসি, আমরা এখানে একটু যাব যে দুইটার যে কোনো একটু আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের ইন্টারফেসের সাথে কিছু পরিচিত হতে হবে, আসলে কোন অংশের নাম কি সে বিষয়গুলো আমাদের জানা দরকার। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে কয়েকটা বিষয় রয়েছে, হয়তো ক্লাস চলাকালীন অবস্থায় আমি বিশেষ কিছু টুলসের বা বিশেষ কিছু অপশনের নাম বলবো, সেগুলো হয়তো আপনার আননোন থেকে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি শুরু থেকে কিছু বিষয় আপনাকে একটু অ্যাওয়ার করে রাখছি, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় ক্লাসের টপিকগুলো। সো আমি প্রথমে টাইটেল বার লিখছি, টাইটেল বার, অ্যান্ড দেন আমরা লিখছি কন্ট্রোল বক্স, এরপর লিখছি কুইক অ্যাক্সেস টুলবার, ওকে। এরপর লিখছি আমরা রুলার, লিখছি রিবন, লিখছি এখানে রিবন আসবে। সো রিবন, এরপর টুলস, এরপরে রুলার, এরপরে স্ক্রল বার, অ্যান্ড দেন এরপর হচ্ছে স্ট্যাটাস বার, এরপরে আসি আমাদের জুম বার, এরপরে ডকুমেন্ট পেজ। ডকুমেন্ট পেজ, এইগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস সংক্রান্ত
বিষয়। ইন্টারফেসে যে পার্টগুলো রয়েছে, যেই এরিয়াগুলো রয়েছে, সেইগুলো আমরা এখানে কথা বলছি। সো আমি প্রথমে টাইটেল বার কোনটা দেখুন, আপনি এখানে ফার্স্ট ওয়ান অর্থাৎ ফার্স্ট ক্লাস নাম্বার একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। এটা হলো মূলত আমাদের ফাইলের নেম, অর্থাৎ এই মুহূর্তে আমরা এই ফাইলটা ফার্স্ট ক্লাস নামে সেভ আছে, এবং বা আমি যে ফাইলটা নিয়ে কাজ করছি সেটার নাম হচ্ছে ফার্স্ট ক্লাস। তো এটা যেখানে যাবে, যে এরিয়াতে শো করছে, সেটাকে আমরা টাইটেল বার বলছি। এরপর আসছি কন্ট্রোল বক্স। কন্ট্রোল বক্স হচ্ছে একদমই ডান পাশে কিছু এরিয়া, আপনি কিছু বাটন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যেমন এটাকে মিনিমাইজ করা যায়, আবার এটাকে চাইলে আপনি ম্যাক্সিমাইজ করতে পারেন এইভাবে। আবার এটাকে রিস্টোর ডাউন অ্যান্ড অর্থাৎ স্ক্রিনটাকে আপনি ছোট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আবার এটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন অ্যান্ড দেন এটাকে ক্লোজ করতে পারেন। সো ক্লোজের মাধ্যমে আপনি বের হয়ে যেতে পারেন। সো এই কয়েকটা, এই কন্ট্রোল বক্সের মাধ্যমে আপনি এই তিনটা যে টুলস রয়েছে, এই টুলসের মাধ্যমে আপনি আপনার ইন্টারফেসটাকে কন্ট্রোলিং করতে পারেন। সো এরপর আসে কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস টুলবার কোনটা? একদমই বাম পাশে যে টুলটা রয়েছে, যেমন টপ লেফট সাইড অর্থাৎ লেফট কর্নার, অর্থাৎ একদমই উপরে যে কয়েকটা টুলস আপনি দেখতে পাচ্ছেন, এই এরিয়াটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে কিছু টুলস আপনি অ্যাড করে রাখতে পারেন, বা কিছু টুলস আপনি ভিজিবল করতে পারেন, কিছু টুলস হাইড করে রাখতে পারেন। এটাকে প্রয়োজন হয় কেন? কারণ অনেক সময় কাজের প্রেক্ষিতে দেখা যাচ্ছে আমাদের কিছু টুলস রিপিটলি ইউজ করতে হয় বা খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। সেই টুলসগুলো আমরা এখানে কি করতে পারি, ভিজিবল করে রাখতে পারি, যাতে করে কোনো মেনুতে না গিয়ে আমি এখান থেকে কাজটা সেরে নিতে পারি। তো এখানে কিছু টুলস রয়েছে, যেমন আনডো, রিডো অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এখানে পাবো। এর বাইরেও আমরা যদি একটু অপশন বারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি আরো অনেক রয়েছে, যেমন নিউ এর কাজ রয়েছে, ওপেনে কাজ এখান থেকে আপনি করতে পারবেন। অ্যান্ড দেন এখানে প্রিন্টের কাজগুলো রয়েছে, প্রিন্ট প্রিভিউর কাজগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো এখানে যেমনটা রয়েছে বা যে কয়টা টুলস রয়েছে, এর বাইরেও কিছু টুলস এখান থেকে অ্যাড করা যায়। যেমন আপনি বিভিন্ন মেনুর ভিতরে যে ইম্পর্টেন্ট টুলস গুলো রয়েছে, সেগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি ইনসার্টে চলে যাচ্ছি, ইনসার্টে গিয়ে আমার টেবিল বা শেপ নিয়ে কাজ করতে হবে, যদি এখানে শেপের ব্যবহারটা নেই। তো আমরা এখানে কিন্তু এই শেপ টুলটা এখানে অ্যাড করতে পারি। সো অ্যাড করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবারে গেলে আপনি দেখতে পারেন শেপ টুলটা এখানে অ্যাড হয়েছে। অ্যান্ড দেন যদি প্রয়োজন না হয়, এখান থেকে আপনি রিমুভ করে নিতে পারেন। সো এই যে কাজগুলো, এই কাজগুলো আমরা কুইক অ্যাক্সেস টুলের মাধ্যমে, টুলবারের মাধ্যমে সহজে হ্যান্ডেল করতে পারি। অ্যান্ড দেন রিবনের কথা বলছিলাম। রিবনটা কি? সো রিবনটা হলো যে এই যে আমাদের টুলস গুলো রয়েছে, আমাদের প্রত্যেকটা মেনুর ভিতরে, আমরা হোম মেনু বলেন, ইনসার্ট মেনু, ড্র, ডিজাইন, হ্যাঁ, প্রত্যেকটা মেনুতে তার নিজস্ব টুলস গুলো রয়েছে। আর টুলস গুলো একটা এরিয়ার ভিতরে রয়েছে, যেটাকে আমরা টুল বক্স বলি। আর এই টুল বক্সটাই হচ্ছে মূলত রিবন। এই রিবনটা আপনি চাইলে হাইড করে রাখতে পারেন, চাইলে ভিজিবল করতে পারেন। সো এটা হাইড করার অপশন হলো যে এখানে আপনি যাবেন, এখানে একদমই কন্ট্রোল বক্সের বাম পাশে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যারো সাইনের মতো আপ অ্যারো, জাস্ট এখানে ক্লিক করে আমি কি করতে পারবো, অটো হাইড রিবন। যদি এটা ক্লিক করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি হাইড হয়ে গেছে। ক্লিক করলে আবার ভিজিবল হবে, আবার ভিতরে ক্লিক করলে হাইড হয়ে যাবে। হ্যাঁ, সো আবার এখানে ক্লিক করলে হাইড হয়ে থাকবে, অর্থাৎ ভিজিবল হবে। সো এটা কয়েকটা মোড রয়েছে। শো ট্যাবস, শুধু ট্যাবটা আপনি শো করতে হবে, এখানে ক্লিক করলে এভাবে শো করবে, আবার ভিতরে ক্লিক করলে এটা হাইড হয়ে থাকবে। সো এটা পার্মানেন্টলি চাইলে শো ট্যাব এন্ড কমেন্টস ক্লিক করলে আপনি পার্মানেন্টলি এটা সেট করতে পারেন। তো এটা হলো আমাদের রিবনের যে ফাংশনালিটি রয়েছে সেইগুলো। সো এবার আসি টুলস। টুলস কোনগুলো বলছি? রিবনের ভিতরে যেগুলো অংশ দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটা কমান্ড অথবা টুলস বলা হয় এগুলোকে, যে প্রত্যেকটা কমান্ডের সাহায্যে বা প্রত্যেকটা টুলসের মাধ্যমে আমরা এক একটা কাজ কি করতে পারি, সম্পন্ন করতে পারি। রুলার হচ্ছে এইটা। তো বাই ডিফল্ট রুলারটা এখানে শো করবে না। সো ভিউ মেনুতে গিয়ে আপনি রুলারটাকে অ্যাড করে নিতে হবে। সো আমি রুলারটাকে চেক দেওয়া আছে, আমরা যদি আনচেক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রুলারটা শো করছে না। হ্যাঁ, যদি আমরা আবার চেক দিয়ে দিই তাহলে কিন্তু আমরা রুলারটা দেখতে পারবো। ঠিক আছে, এরপরে আমাদের এখানে স্ক্রল বার রয়েছে। স্ক্রল বার কোনটা? যেমন আমরা এখানে পেজটাকে উপরে নিচ্ছি, আবার পেজের নিচে অংশে চলে আসছে, উপরে অংশ চলে আসছে, আবার পেজের নিচে অংশে চলে আসছে। এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো আপনি স্ক্রল বারের সাহায্য করছেন। আমি কিন্তু এই মুহূর্তে মাউসের হুইলটা স্ক্রলিং করছি, যার কারণে আমি পেজে উপর থেকে নিচের দিকে যেতে পারছি। হ্যাঁ, আবার নিচ থেকে উপর দিকে আসতে পারছি। তো এটা আপনি এখানে স্ক্রল বার ধরে করতে পারেন। জাস্ট এখানে হুইল না ঘুরিয়ে এটাকে ধরে নিচের দিকে টেনে নিলেন বা উপর দিকে নিয়ে নিলেন, তাহলে উপরে নিচে পেজে অংশগুলো আসতে পারেন উপরে। ঠিক আছে, অর্থাৎ পেজে উপরে অংশে, পেজের নিচে অংশে যখন প্রয়োজন আপনি এভাবে আসতে পারবেন। যেহেতু আমাদের একটা পেজ, আমাদের মাল্টিপল পেজ থাকে, সেক্ষেত্রে আপনি এটা স্ক্রল ব্যবহার করে সেই কাজটা সম্পন্ন করতে পারেন।
ঠিক আছে। ওকে, সো নরমালি একটা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রল বার থাকে, কিন্তু অনেক সময় আরেকটা স্ক্রল বার এখানে যুক্ত হতে পারে। যেমন আমি এটাকে একটু পেজটাকে ম্যাক্সিমাইজ করছি, ম্যাক্সিমাইজ করলে আপনি দেখতে পাচ্ছেন নিচে আরেকটা স্ক্রল বার যুক্ত হয়েছে। স্ক্রল বার ধরে আপনি কি করতে পারেন, পেজটাকে লেফট টু রাইট এ মুভ করতে পারেন, অর্থাৎ মুভিং করতে পারেন। অ্যান্ড দেন এখানে উপর থেকে কি করতে পারি, নিচে নিতে পারি, বা নিচ থেকে কি করতে পারি, উপরে আমরা কি করতে পারি, এখানে নিতে পারি স্ক্রল বারের সাহায্যে। হ্যাঁ, যখন এটাকে নর্মালাইজড হবে তখন কিন্তু এর নিচের স্ক্রল বারটা থাকবে না। এবার আসি একটু জুম বার। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু জুম করছিলাম, হ্যাঁ, এটাকে ছোট বড় করছিলাম, বা পেজটাকে ছোট করে দেখা বা বড় করে দেখা। এই কাজটা আমি কিভাবে করছি, এটা কিন্তু আমি কিবোর্ডের সাহায্যে করছি। কন্ট্রোল এবং মাউসের হুইল ঘুরিয়ে এটা কাজ করা যায়। এছাড়াও আপনি এখানে স্ট্যাটাস বারে জুম বার দেখতে পারবেন, এখানে প্লাস সাইন আছে, মাইনাস আছে। তো এখানে প্লাসে ক্লিক করলে এটা বড় হচ্ছে, এখানে মাইনাসে ক্লিক করে এখানে ছোট হচ্ছে, মানে পেজটাকে ছোট করে দেখা। আবার পেজটাকে বড় করার জন্য এভাবে, হ্যাঁ, অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদেরকে এখানে জুম ইন জুম আউট করতে হয়। তো এই কাজটা ফাংশনটা আমরা এখান থেকে করতে পারি, কি আমরা কিবোর্ড থেকে করে নিতে পারি, অথবা আমরা ভিউ মেনুতে গিয়ে এখানে জুমে যে ফাংশন গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এরপর ডকুমেন্ট পেজ। ডকুমেন্ট পেজটাকে কাকে বলা হয়েছে, যে আমরা যে পেজে লেখালেখি করি সে পেজটাকে বলা হয় ডকুমেন্ট পেজ। তো বাই ডিফল্ট অবস্থায় এই ডকুমেন্ট পেজ একটাই থাকে, তো পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরো ডকুমেন্টটা ক্রিয়েট করে নিতে হয়। সো এটা হলো আমাদের ইন্টারফেস পরিচিতি বিষয়গুলো। এরপর আমরা চলে যাব কোথায়, আমাদের কাস্টমাইজ অ্যাবাউট ইন্টারফেস। এইটার কি কাজ? হ্যাঁ, কাস্টমাইজ হলো কি, যে আমাদের যে রিবনটা রয়েছে, যেমন আমরা এখানে অনেক সময় দেখতে পাচ্ছেন এখানে কিছু মেনু রয়েছে, হ্যাঁ, এই মেনুগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, কোন একটা টুলস আমরা অ্যাড করতে পারি, সে কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তো এটার জন্য আমরা চলে যাব অপশনে, অপশন থেকে এখানে অ্যাডভান্স কাস্টমাইজ রিবন। ঠিক আছে, এই রিবনটাতে আমরা চলে যেতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো মেনু রয়েছে, হ্যাঁ, আমরা যেগুলো দেখতে চাই সেগুলো আমরা এখান থেকে নিয়ে নিব, যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা কি করব, হাইড করে রাখতে পারবো। হ্যাঁ, যেমন আমরা এখানে চাচ্ছি শুধু হোম মেনু থাকবে, হ্যাঁ, কি থাকবে, শুধু হোম মেনু থাকবে, তাহলে এখানে হোম মেনুটা আমরা রাখছি, এখানে সবগুলো আনচেক করে দিচ্ছি, এখানে আনচেক করে দেই, তাহলে দেখেন না সবগুলো মেনু আমরা আনচেক করে দিচ্ছি। জাস্ট আমি আমার নির্দিষ্ট কিছু মেনু এখানে শো করব। ঠিক আছে, সেক্ষেত্রে কি কি, যেমন হোম মেনু আছে, ইনসার্ট মেনু আছে, ডিজাইন মেনু আছে, লেআউট মেনু অ্যান্ড ভিউ মেনুটা নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টা মেনুই রয়েছে। হ্যাঁ, অর্থাৎ কয়েকটা মেনু যেগুলো আমি নির্দিষ্ট করেছি সেই কয়েকটা মেনু, এর বাইরে মেনুগুলো নেই। তো এই যে বিষয়গুলো, এগুলো বিভিন্নভাবে কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কোথায় যাব, কাস্টমাইজ রিবনে গিয়ে আমরা এগুলো সবগুলো আবার কি করে দেবো, চেক করে দিব, যেগুলো প্রয়োজন সেগুলো চেক করে দিব, যেগুলো অপ্রয়োজন সেগুলো আমরা আনচেক করে রাখবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো এখানে সহজে করতে পারবো। সো এটা হলো কাস্টমাইজেশন রিবন রয়েছে, আর এটার মাধ্যমে অনেক কাজই করা যায়। আরো কিছু কাজ রয়েছে, যেমন আমরা অপশনে যদি যাই, আমরা জেনারেল সেকশন থেকে কিছু কাজ করতে পারি। যেমন আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্পেলিং মিস্টেক থাকে, স্পেলিং গুলো আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি কারেকশন করতে পারি। হ্যাঁ, সো প্রুফিং এ গিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আপার কেস, অর্থাৎ শুরুতে যদি লয়ার কেস আমরা ইউজ করি সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপার কেস গুলো এখানে ইউজ হবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে স্পেলিং মিস্টেক, তারপরে স্পেলিং চেক করে, গ্রামাটিক্যাল যদি মিস্টেক থাকে এগুলো চেক করে, এই জিনিসগুলো আমরা এখান থেকে কি করতে পারি, অ্যাড করে নিতে পারি। এখানে অটো কারেকশন সিস্টেম আছে, যে আপনি যদি ভুলও টাইপ করেন সে গ্রামাটিক্যালি কি করে নিবে, কারেকশন করে নিবে। তো সেই জিনিসগুলো এখানে আপনি দেখে নেবেন যে এগুলো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা কাস্টমাইজেশন যে রিবনটা আছে, অর্থাৎ কাস্টমাইজেশন ইন্টারফেস, যে বিষয়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা চলে যাব আমাদের মূল যে কাজগুলো রয়েছে সেইগুলোতে। যেমন আমরা কিভাবে একটা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে হয়, যেটা আমরা অলরেডি শুরুতেই দেখিয়েছি। ফাইলটা কিভাবে সেভ করতে হয় সেটা আমরা দেখিয়েছি, এবং সেভ অ্যাজ এর বিষয়টা একটু নিয়ে আমরা কথা বলবো। তাহলে এই কাজগুলো কিন্তু আপনি একটা অংশের মধ্যে পাবেন, অর্থাৎ আমরা যখন ফাইলেতে যাব ফাইল সংক্রান্ত সকল বিষয় আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। নিউ, সেভ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, শেয়ার, হ্যাঁ, এক্সপোর্ট রয়েছে, অপশন রয়েছে, এই সবগুলো কাজ আমি এখানে দেখতে পাই। এখানে বিভিন্ন ইনফরমেশন রয়েছে। এই মুহূর্তে ইনফোতে আছি, ইনফো থেকে আপনি আপনার পেজে যে অথরাইজ রয়েছে বা আপনার ডকুমেন্টে অথরাইজ সম্পর্কে আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। ঠিক আছে, প্রোটেক্ট করতে পারবেন, দেন ম্যানেজ করতে পারবেন, এই সবগুলো বিষয় আমরা এখানে ইজিলি হ্যান্ডেল করতে পারবো।
সো প্রথমেই বলে রাখছি নিউ এর মাধ্যমে আমরা নতুন করে কোনো ডকুমেন্ট তৈরি করতে পারি, যেটা এখানে অনেকগুলো রয়েছে। আপনি এখানে আপনার মতো করে বিজনেস ক্যাটাগরি যদি কাজ করেন তাহলে বিজনেস ক্যাটাগরি কিছু প্রোফাইল বা ডকুমেন্ট রেডি করা আছে। পি এগুলো কিন্তু শুরু থেকে আগে থেকে রেডি করা আছে, আর জাস্ট আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, সো আমরা যদি একটু ফ্লায়ার ক্যাটাগরি কাজ করতে চাই তাহলে ফ্লায়ার ক্যাটাগরি কিছু কাজ রয়েছে, এগুলো আপনি ডকুমেন্ট রেডি করা আছে। বিজনেস বা রিজিউম ক্যাটাগরি থাকলে রিজিউমের কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এখানে অসংখ্য স্যাম্পল রয়েছে। হ্যাঁ, আমরা অনেকেই রিজিউম হয়তো ওইভাবে চিন্তা করি না, এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, অ্যাভেলেবল সবকিছু রয়েছে, জাস্ট আপনি এখানে যেটা প্রয়োজন সেটাকে চেক করে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি এটা নিয়ে কাজ করব, বা এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, এটাকে ক্লিক করলাম, ক্লিক করা মাত্র এখানে ক্রিয়েট। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আমাদের একটা রিজিউম এখানে তৈরি করে ফেললাম। হ্যাঁ, সো আমি এটাকে রাখতে চাচ্ছি না, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, কারণ আমি এটা এই মুহূর্তে নিয়ে কাজ করব না। এরপরে আসি আমাদের নিউ এর মাধ্যমে নতুন একটা ফাইল আমরা জেনারেট করে ফেলি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মাধ্যমে, অ্যান্ড দেন আমরা এটাকে সেভ করতে পারি। হ্যাঁ, এখন যখন আমরা সেভ করব, সেভ করার ক্ষেত্রে এখানে তার পূর্বে রয়েছে ওপেন করার জন্য আপনি যে কাজটা করতে হবে, প্রথমে ফাইলটা সেভ করতে হবে। সেভ ছাড়া কিন্তু আপনি ফাইলটা ওপেন করতে পারবেন না, কারণ আমার ফাইলটা যদি আমার মেমোরিতে বা আমার স্টোরেজে এক্সিস্টিং না থাকে তাহলে আপনি কোন ফাইলটা ওপেন করবেন। তো সেই ক্ষেত্রে আপনি ওপেন করার জন্য পূর্বে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ওপেন করতে পারবেন বা সেভ করা আছে। হ্যাঁ, যেমন আমি এই মুহূর্তে এই ফাইলটা সেভ করছি না, আমি পূর্বের ওপেন করা বা সেভ করা ফাইলটা ওপেন করব। তাহলে ওপেনে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিসেন্ট যে কাজগুলো করা হয়েছে এখানে এগুলো রয়েছে, অথবা আপনার ব্রাউজে গিয়ে আপনি স্পেসিফিক যে লোকেশন রয়েছে সেই লোকেশন, আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমার যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমাদের মডিউলে যাব, আমরা মডিউলটা ওপেন করে নিচ্ছি, তাহলে মডিউলটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো এখন। হ্যাঁ, সো একটু ওয়েট করতে হবে, আমাদের মডিউলটা অলরেডি ওপেন আছে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এখানে মডিউলটা কিন্তু ওপেন আছে। হ্যাঁ, সো এটাকে যদি আমি ক্লোজ করে দিই, এখানে গিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি অ্যান্ড দেন আমি ওপেন করি, তাহলে কিন্তু এবার আমি দেখতে পারবো। সো আপডেট মডিউল এখান থেকেও হতে পারে, অথবা আমি এখান থেকে ডেস্কটপ অর্থাৎ স্পেসিফিক এরিয়ার যে মডিউলটা রয়েছে সেটা আমি এখান থেকে ওপেন করে নিতে পারি। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মডিউলটা ওপেন হয়ে গেছে। সো আমি শুরুতে বলেছি যে ফাইল ওপেন করার জন্য কিন্তু সেই ফাইলটা পূর্বে থেকে সেভ থাকতে হবে, আদারওয়াইজ আপনি ফাইলটা ওপেন করতে পারবেন না। ওকে, অ্যান্ড দেন সেভের কাজ কি? সেভের কাজ হচ্ছে যে আমি ফাইলটা সেভ করেছি, প্রথমবার আমি যখন একটা ফাইল তৈরি করি সেই ফাইলটা প্রয়োজন হয় সেভ করার জন্য, কারণ মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য আমার প্রয়োজন হচ্ছে সেভ করা। যদি আমি ফাইলটা সেভ করে না রাখি, সামহাও লোডশেডিং হচ্ছে বা ওই ফাইলটা পরবর্তী নিয়ে আমার কাজ করতে হবে, তাহলে কিন্তু আমি যদি সেভ না থাকে মেমোরিতে তাহলে কিন্তু ওই ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো না। তো সেভের জন্য যে কোনো নতুন ফাইল, আমার অলরেডি এই ফাইলটা সেভ আছে, যার কারণে আমাকে বারবার এটা সেভ করলে একটা ইন্টারফেস আসার কথা সেটা আসছে না। তো এটা কেন আসবে না? এটা যদি আমি একটু নিউ ফাইল নিয়ে কাজ করি, যেমন আমার এখানে আমি যেহেতু একটা ফাইল এখানে তৈরি করেছি, এই ফাইলটা কিন্তু আমি সেভ করি নাই, ডকুমেন্ট ফাইল নামে আছে। তো আমি যখন এই ফাইলটাকে সেভ করব, আপনি দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসটা হচ্ছে আপনার ফাইলটা কোথায় সেভ করবেন, কি নামে সেভ করবেন, অ্যান্ড দেন কোন ফরম্যাটে সেভ করবেন সে বিষয়গুলো হ্যান্ডেল করে। সো সেই পেজে গিয়ে আমরা ব্রাউজে যাব, এখানে কিন্তু নর্মালি সেভে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে, সেভ এজে ক্লিক করলে এই সেম ইন্টারফেসটাই আসবে। ঠিক আছে, তো আমি সেভে গিয়ে ব্রাউজে যাব, ব্রাউজে গিয়ে এই যে ইন্টারফেসটা পাবো এটা কিন্তু শুধুমাত্র প্রথমবার সেভ করার ক্ষেত্রে পাওয়া যাবে। সেকেন্ড টাইম যদি সেভ করেন তাহলে কিন্তু ফাইলটা আসবে না, অর্থাৎ ইন্টারফেসটা বা ডায়ালগ বক্স যেটা দেখতে পাচ্ছি এটা আসবে না। সো এখানে আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে, যেটা আমি হয়তো শুরুতে আপনাদের কিছু বিষয়ে টাস্ক দিয়েছি, যেমন আমি লোকেশন, আমার ফাইলটা কোথায় সেভ করব, বাই ডিফল্ট কিন্তু এটা ডেস্কটপ ডকুমেন্টসে থাকে। হ্যাঁ, তো আমি এটা লোকেশন পরিবর্তন করে আমি ডেস্কটপ দিতে পারি, বা আমি যদি আমার স্পেসিফিক এরিয়া দি স্পেসিফিক কোনো একটা ড্রাইভে আমি সেভ করতে চাই তাহলে এখানে যাব, গিয়ে এখানে ফোল্ডার তৈরি করব, ফোল্ডার তৈরি করে ফোল্ডারের আন্ডারে আমি সেভ করে রাখতে পারি। সো আমি ফোল্ডার তৈরি করছি, ফোল্ডার তৈরি করে এখানে লিখছি মাই জব, মাই জব, মাই জব। ঠিক আছে, এখানে এই ফোল্ডারের আন্ডারে আমি ফাইলটা সেভ করে রাখছি, কি নাম দিয়ে? মাই জব দিয়ে, মাই জব। এখন এই ফরম্যাটটা আমি কি মোডে সেভ করছি? এটা হচ্ছে ডক মোডে। সো আমি চাইলে এটাকে পিডিএফ, চাইলে ডক্স, এখানে ডক রয়েছে, এটা ডক্স রয়েছে, ডক্স হচ্ছে আপডেটেড ভার্সন, আর পূর্বের ভার্সন হচ্ছে ডক। এই ডকটা কখন ব্যবহার করতে হয়? যদি এরকম থাকে যে আপনি এই ফাইলটা লয়ার ভার্সনে ওপেন করতে হবে, তখন আপনি ডক মোডে
রাখতে পারেন। আর যদি আপডেট ভার্সন থাকে ডেফিনেটলি আপনাকে ডক্স দিতে হবে। এছাড়া আপনি পিডিএফ মোডে সেভ করতে পারেন। হ্যাঁ, এই কয়টা ফরম্যাটই আমাদের এখানে প্রয়োজন হতে পারে। সো বাই ডিফল্ট আমরা এখানে ডক্স মোডে সেভ করে রাখছি। ওকে, সো মাই জব দিয়ে ডক্স মোড। এখন আপনি দেখতে পাচ্ছেন টাইটেল বারে আমার ফাইলের নামটা পরিবর্তন হয়েছে। সো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি জাস্ট এক্স্যাক্টলি আমি যাব আমার যেই ফাইলটা যে লোকেশনে আছে সেই লোকেশনে আমি যাচ্ছি, গিয়ে আমি দেখবো আসলে এই ফাইলটা এখানে সব সেভ হয়েছে কিনা। এখানে আমি অলরেডি ই ড্রাইভে চলে আসছি। এখান থেকে মাই জব নামে একটা ফোল্ডার জেনারেট করা আছে, যার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাই জব নামে একটা ডকুমেন্টস তৈরি হয়েছে বা ওয়ার্ড ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এক্ষেত্রে আমি আমার মতো করে কাজ করব। আমি যেটাই করি সেটা এখানে করতে পারবো। সো আমি এখানে লিখছি কুইক অ্যাক্সেস এ কুইক ব্রাউন a quick brown fox jumps over the lazy dog. সো এই সেন্টেন্সটা আমি কেন লিখছি আপনার লেজি ডগ। ওকে, সো আপনারা সবাই অবগত আছেন এখানে কিন্তু এমন একটা সেন্টেন্স যেখানে ফার্স্ট 26টি লেটার এক্সিস্টিং রয়েছে বা অ্যাভেলেবল রয়েছে। হ্যাঁ, যার কারণে আমি এই সেন্টেন্স প্র্যাকটিস করাই। এটা যদি আপনি টাইপিং এর ক্ষেত্রে প্র্যাকটিস করেন সেটা গুড প্র্যাকটিস হবে, কারণ একটা সেন্টেন্সের মাধ্যমে আপনি 26টা লেটার কভার হয়ে যাচ্ছে। ওকে, সো এটা অনেক রিচ একটা ওয়ার্ড বা সেন্টেন্স বলতে পারেন। সো আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, অর্থাৎ আমি চাইলে আরো কিছু লিখতে পারি। আমি আরো লেখার জন্য আরেকটা মেথড আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে ডামি কিছু টেক্সট নেওয়ার জন্য আমরা এখানে লরেম ব্যবহার করতে পারি। সো আমি এখানে শুরুতে ইকুয়াল প্রেস করেছি কারণ এটা একটা ফাংশন। সো এই ফাংশনের মাধ্যমে আমরা কি করব, 20 প্যারাগ্রাফ জেনারেট করব। সো 29 হয়েছে, আমরা এখানে 20 নিচ্ছি। সো 20 অ্যান্ড দেন আমি ইন্টার হিট করি। হিট করলে দেখতে পাচ্ছেন আমার অলরেডি অনেকগুলো প্যারাগ্রাফ জেনারেট করে দিয়েছে। হ্যাঁ, প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এইভাবে করে থাকি। ওকে, সো এবার আমি এটাকে সেভ করে নিচ্ছি, এটাকে সেভ করব। ওকে, এখন সেভ এবং সেভ অ্যাজ দুটোর মধ্যে পার্থক্য অনেক বলতে পারেন, অনেকেই জানেন। সো সেভ অ্যাজ দিয়ে কি কাজ করা যায়, সেভের কাজও তা সেভ অ্যাজের কাজও তাই। হ্যাঁ, তবে সেভ অ্যাজের কাজটা একটু আলাদা রয়েছে। যেমন আমি ফাইলটা মাই জব নামে সেভ করেছি, আমি চাচ্ছি এই সেম ফাইলটা যদি কিছুটা পরিবর্তন করে আমি ওই পরিবর্তন অংশটুকু কি করতে পারবো, আলাদাভাবে সেভ করতে চাচ্ছি। যেমন এটা আমার র ফাইল বা আমার মেইন সোর্স ফাইল। আমি এই ফাইলটাতে কোনো ধরনের পরিবর্তন চাচ্ছি না। আমি জাস্ট এই ফাইলটা যতটুকু পরিবর্তন করেছি, যেমন আমি এটাকে পরিবর্তন করেছি, পরিবর্তন অংশটুকু, যেমন আমি এটা আগে ছিল 2 পেজ, এখন এটা 1 পেজে রয়েছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি 1 পেজে সেভ করব। অ্যান্ড সেভ করার পরে আমি যদি এই মুহূর্তে সেভ করি তাহলে কিন্তু আমার পূর্বের ফাইলটাই আপডেটেড হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি পূর্বের ফাইলটা আপডেটেড করব না, আমি যা করেছি এই অংশটুকু আমি অন্য ফাইলে সেভ করব। তাহলে আমাকে সেভ অ্যাজ দিয়ে কাজ করতে হবে। তো সেভ অ্যাজ দিয়ে আপনি আপনার মতো করে কি করতে পারেন, পূর্বের ফাইলটাই এডিটিং করে আপনি নতুন মোডে বা নতুন ভার্সনে এডিশনে কি করতে পারেন, সেভ করতে পারেন। ওকে, সো এখানে চাইলে আপনি নাম পরিবর্তন করতে পারেন, মাই জব 2 দিতে পারি। ওকে, and then ফাইল ফরম্যাট চাইলে পরিবর্তন করতে পারেন। আবার চাইলে এখানে যেহেতু আমরা এটা ডেস্কটপে ই ড্রাইভে রয়েছে, আমি চাইলে এটাকে কি করতে পারি, ডেস্কটপে পরিবর্তন করে সেভ করতে পারি। ঠিক আছে, এটা আমরা সেভ করে রাখলাম। এখন আমি যদি ফাইলটাকে ক্লোজ করি, আমরা এই মুহূর্তে ক্লোজ করে দিলাম, তাহলে আমরা একটু দেখি যে আমার ফাইলটা পূর্বে যে ফাইলটা ছিল ওপেনে গিয়ে মাই জব সে ফাইলটা পরিবর্তন হয়েছে কিনা। দেখেন এখানে আমার মাই জবটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। জাস্ট আমরা মাই জব 2টা একটু ওপেন করি, ওপেনে গিয়ে মাই জব 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা রয়েছে। হ্যাঁ, আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি, ভিউ মোডে যাই। ওকে, সো এখানে মাই জব 2 রয়েছে, এটার সাথে আমি মাই জবটা ওপেন করব। তাহলে এখানে খেয়াল করেছেন আমি কিন্তু দুইটা পেজ, হ্যাঁ দুইটা ডকুমেন্ট আমি ওপেন করেছি। আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে মাই জব 2 এন্ড মাই জব ওপেন হয়েছে। হ্যাঁ, এটা হলো আমাদের 2 পেজের মাই জবটা, আর এটা হচ্ছে কি মাই জব 2টা হচ্ছে 1 পেজের। সো আমার দুইটা ফাইল আমি জেনারেট করে ফেললাম। এইভাবে আমরা সেভ অ্যাজ এর ব্যাপারটা করতে পারি। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এন্ড দেন আমি মাই জবটা ব্যবহার করব। সো এরপরে আমরা আসি আমাদের মডিউলের ধারা অনুযায়ী আমরা ওপেন এক্সিস্টিং ওয়ার্ড ফাইল আমরা দেখেছি যে কিভাবে ফাইলটা ওপেন করতে হয়। এরপর আসে প্রিন্ট প্রিভিউ অন
প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট, হ্যাঁ, তারপর কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, ইন্ট্রোডিউসিং উইথ কিবোর্ড লেআউট রয়েছে। সো আমরা একটু যাই প্রিন্ট প্রিভিউতে চলে যাওয়া। প্রিন্ট প্রিভিউ কি? প্রিন্ট প্রিভিউ হচ্ছে যে আমি যে ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করছি, সে ফর এক্সাম্পল আমার যে ওয়ার্ড ফাইলটা আছে, আমি যদি এই ফাইলটা প্রিন্ট করতে চাই তাহলে কেমন দেখাবে সেটা আমরা আগে থেকে জানার জন্য আমরা প্রিন্ট প্রিভিউটা ব্যবহার করে থাকি, যাতে করে আমার পেপার নষ্ট না হয়। হ্যাঁ, তো এটা করার জন্য কিবোর্ড কমান্ড রয়েছে, কন্ট্রোল পি প্রেস করতে পারেন, সেক্ষেত্রে প্রিন্ট প্রিভিউ মোডে চলে যাবে। অথবা আপনি এখান থেকে এসে এখানে প্রিন্ট প্রিভিউ রয়েছে, প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলেও আপনি সেম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এই যে ইন্টারফেসটা আমরা পেয়েছি, এখানে আমাকে কিছু বিষয় নিয়ে আলোচনা না করলেই না, যেটা আমাকে করতে হবে, কারণ এখানে প্রিন্টের যাবতীয় ফাংশনগুলো রয়েছে, এক্সিস্টিং রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো প্রথমে বলবো যে আমি ফাইলটা প্রিন্ট করলে আমার ফাইলটা দুইটা পেজের লাগবে, অর্থাৎ এই ফাইলটা প্রিন্ট করতে আমার দুইটা পেজ প্রয়োজন হবে। এবং আমি ফাইলটা কিভাবে প্রিন্ট করব সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে সকল সেটিংস রয়েছে, আপনার এগুলোকে প্রপারলি সেট করতে হবে। এই মুহূর্তে যদি আমি প্রিন্টে ক্লিক করলে তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে, কিন্তু আমার পিসিতে হবে না, কারণ আমার পিসিতে কোনো ধরনের প্রিন্টার সেটআপ নেই। যদি আমার পিসিতে প্রিন্টার সেটআপ না থাকে, আমি এখানে প্রিন্ট করলেও প্রিন্ট হবে না। তবে হবে, এটা আপনি চাইলে পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করতে পারবেন। দ্যাট মিনস এটা সফট কপি আকারে থাকবে, কিন্তু হার্ড কপি আকারে থাকবে না। এটা প্রিন্ট পিডিএফ আকারে কি হবে, জাস্ট আপনি পেয়ে যাবেন, আউটপুট তৈরি করতে পারবেন, যেটা একটা টোটালি সফটওয়্যার ভার্সন অর্থাৎ সাব ভার্সন। ঠিক আছে, সো এখানে যখন আপনি যাবেন, গিয়ে এখানে দেখতে পারবেন যে আমার প্রিন্টার সেটআপ, আমার যদি যে পিসিতে কোন ধরনের প্রিন্টার সেটআপ আছে, সেই প্রিন্টার নামটা অর্থাৎ ব্র্যান্ডটা এখানে শো করবে। ঠিক আছে, আপনি ওখান থেকে আপনার ব্র্যান্ডটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনি আমার এই মুহূর্তে ডকুমেন্টে দুইটা পেজই আছে, আপনি চাইলে দুইটা পেজই প্রিন্ট করবেন না, যে কোনো একটি পেজ প্রিন্ট করবেন, সেটা এখান থেকে সেট আপ করতে পারবেন যে আমার প্রিন্ট অল পেজেস দেওয়া আছে। সো আমি যদি এই মুহূর্তে প্রিন্ট দিই তাহলে অল পেজেস হবে। আর যদি শুধু আমি 1 নাম্বার পেজটা চাই, তাহলে এখানে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে 1 নাম্বার পেজটা প্রিন্ট হবে। যদি এরকম থাকে যে আপনার ডকুমেন্টে 5টা পেজ আছে, আপনি 5টা পেজই প্রিন্ট করবেন না, 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবেন, তাহলে 1-3 এভাবে দিয়ে 1 থেকে 3 পর্যন্ত পেজটা প্রিন্ট হবে। অথবা আপনি 2 থেকে 4 পর্যন্ত পেজ করতে চাচ্ছেন, তাহলে প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে 2-4 অর্থাৎ 2 থেকে 4 নাম্বার পেজগুলো প্রিন্ট হবে। ঠিক আছে, এইভাবে আপনি সেপারেট ভাবে কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। ওকে, যদি এরকমটা চান যে আমি 1 নাম্বার প্রিন্ট করব এবং এরপরে 4 বা 5 নাম্বার পেজগুলো প্রিন্ট হবে, তাহলে এখানে 1, এরপরে সেমি কমা দিবেন, এরপরে 4-5, তার মানে অলরেডি এখানে 1 নাম্বার পেজ, এরপরে মাঝখানে গ্যাপ, তারপর 4 এবং 5 নাম্বার পেজটা প্রিন্ট হবে, যদি আপনার পেজে ডকুমেন্টে 5টা পেজ থাকে। ঠিক আছে, যেহেতু আমার এখানে 5টা পেজ নাই, আমার এখানে মাত্র 2টা পেজ, সেক্ষেত্রে এটা কিন্তু ইউরো শো করবে। ওকে, অ্যান্ড দেন এখানে আছে প্রিন্ট অন সাইডেড। অনেক প্রিন্টার আছে যে বোর্ড সাইড প্রিন্ট করার অপশন রয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট বোর্ড সাইড দিলে তাহলে প্রিন্ট বোর্ড সাইড হবে। যেহেতু এটা অন সাইডেড প্রিন্ট করে, সেক্ষেত্রে এখানে অন সাইড প্রিন্ট করতে হবে। আপনি ম্যানুয়ালি কি করবেন, বোর্ড সাইড প্রিন্ট করতে হবে, অর্থাৎ আপনি পেজটাকে রোটেট বা ফ্লিপ করে দিতে হবে, উল্টায় দিতে হবে। ঠিক আছে, আনকলেটেড রয়েছে। এটা হলো যে আমরা যখন একাধিক সেট তৈরি করি, যেমন আমরা 10 সেট প্রয়োজন হয় বা 5 সেটের প্রয়োজন হয়, 5 সেট দ্যাট মিনস হচ্ছে একটা ফাইলের সকল পেজ মিলে একটা সেট। আমার যদি একটা ফাইলে 5টা পেজ থাকে, তাহলে 5টা পেজ মিলে কি একটা সেট। আর এরকম 10টা সেট বা 5টা সেট যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে কলেটেড মোডে করব নাকি আনকলেটেড মোডে করব। কলেটেড মোডে করলে অর্থাৎ প্রত্যেকটা সেটের 1 থেকে 5 পর্যন্ত সকল পেজ আগে প্রিন্ট হবে, এরপর এইভাবে ধারাবাহিকভাবে কি আসবে, প্রিন্টের যে সিরিয়াল নাম্বারটা সেটা মেইনটেইন হবে। হ্যাঁ, 1 থেকে 5, এরপর 1 থেকে 5, 1 থেকে 5। আর যদি আপনি এরকমটা চান যে আমি এখানে আনকলেটেড মোডে করব, তাহলে কি করবে, 5 সেট যদি আপনি চান, তাহলে 1 নাম্বার পেজটা হবে 5টা, তারপর 2 নাম্বার পেজ হবে 5টা, তারপর 3 নাম্বার পেজ হবে 5টা, এইভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, এটা কলেটেড আর আনকলেটেড মোড। এরপর পেপার ওরিয়েন্টেশনটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনভাবে করা যায়, একটা হচ্ছে পোর্ট্রেট মোডে আর একটা ল্যান্ডস্কেপ মোডে। আমি এই মুহূর্তে পোর্ট্রেট মোডে আছি, তাইলে আমি এখানে ল্যান্ডস্কেপ মোডে যেতে পারি। তো ল্যান্ডস্কেপ মোডে যখন আমরা নিচ্ছি, তখন কিন্তু পেজটার ওয়েট বেড়ে যাচ্ছে, মানে চওড়াটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যখন পোর্ট্রেট মোডে নিচ্ছি, তখন পেজটা কি হচ্ছে, লম্বা হচ্ছে।
অ্যান্ড দেন আপনি এখানে পেপার সিলেকশন করতে পারবেন যে কোন ধরনের পেপার আপনি প্রিন্ট করবেন। এখানে যে পেপারটা রয়েছে লেটার পেপার, আপনি চাইলে A4 পেপার, A3, A4 যেগুলো অ্যাভেলেবল রয়েছে আপনার প্রিন্টারে, সেগুলোতে আপনি কি করতে পারেন, প্রিন্ট করতে পারবেন। ওকে, ফাইনালি আপনি মার্জিনটা এখানে কম বেশি করতে পারেন। মার্জিন দ্যাট মিনস হচ্ছে আমার পেজের যে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, দেখুন ডানে বামে উপরে নিচে যে অংশ ছেড়ে দেওয়া আছে এটাকে বলা হয় মার্জিন। এই মার্জিনটা আপনি চাইলে ন্যারো করে দিতে পারেন, তাহলে দেখতে পাচ্ছেন ডানে বামে অংশটুকু কমে গেছে, তার মানে এখানে স্পেস বেশি হয়েছে। এবং আপনারা খেয়াল করেছেন যখন আমি মার্জিন কমিয়ে দিয়েছি তখন কিন্তু আমার পেজে একটা কম প্রয়োজন হচ্ছে, অর্থাৎ আমার একটা পেজে এই সকল তথ্য প্রিন্ট করা যাচ্ছে। আমি যদি মার্জিনটা বাড়িয়ে দেই, এখানে আমি মার্জিনটা বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে মার্জিনটা আমি বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু আমার দুইটা পেজে প্রয়োজন হচ্ছে, তার মানে মার্জিনটা অনেকটা ফ্যাক্ট হতে পারে। ঠিক আছে, অ্যান্ড দেন ফাইনালি সবকিছু সেট আপ করে আমি এখানে প্রিন্টে ক্লিক করলেই আমার প্রিন্টিং যে কার্যক্রমটা সেটা শুরু হবে এবং প্রিন্ট হতে শুরু করবে। ওকে, সো তাহলে আমরা প্রিন্টের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে আসি আমাদের 1 নাম্বার ক্লাসে আরো কিছু টপিক আমাদের বাকি রয়েছে, যেমন কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, কুইক অ্যাক্সেস টুলবার যেটা আমরা বলছিলাম, এই কুইক অ্যাক্সেস টুলবার। তো কুইক অ্যাক্সেস টুলবারটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। যেমন আমরা অনেক সময় এরকম হয়ে থাকে যে এই টুলবারটা আমরা নর্মালি এখানে খুব কম সংখ্যক টুলস থাকে, যার আন্ডো রিডোর ফাংশনগুলো, এই জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন হয়। আন্ডো রিডো কি, সো আমি এগুলো আনচেক করে দিচ্ছি। মূলত এখানে আন্ডো রিডো এবং সেভ থাকে। আন্ডো হচ্ছে কোনো একটা অ্যাকশন যখন আপনি অ্যাপ্লাই করছেন, যেমন আমি এই মুহূর্তে পেজটা কিন্তু শুরুতে একদম ব্ল্যাঙ্ক ছিল। হ্যাঁ, আমি যদি একদম পিছনে অবস্থায় ব্যাক করতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, আন্ডোতে যেতে হচ্ছে। আন্ডোতে গেলে আমি একদম পেজের শুরু অবস্থা, অর্থাৎ ডকুমেন্টটা শুরু থেকে শুরু অবস্থায় যেতে পারি, যে শুরুতে এটা কেমন ছিল, অর্থাৎ ব্যাক করছি। হ্যাঁ, অর্থাৎ ব্যাকওয়ার্ড। অ্যান্ড দেন পিছন দিক থেকে আবার সামনের দিকে আসতে চাইলে, যে আমি সর্বশেষ আমার পেজের যতটুকু কাজ করেছি এই পর্যন্ত আবার সামনের দিকে আগাতে চাই, অর্থাৎ যেগুলো আমি এক্সিস্টিং করেছি, যেগুলো আমি ডান করেছি, এই কাজগুলো আমি আবার রিটার্ন নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, রিডোতে ক্লিক করতে হবে। রিডোতে ক্লিক করলে আমি আবার আমার কাজগুলো রিটার্ন পাবো, আমি যে কাজগুলো করেছি বা ডান করেছি সেগুলো আমরা আবার দেখতে পাবো। সো এখানে এই রিডোর কাজগুলো আমরা এভাবে করতে পারি। ঠিক আছে, সো আন্ডো এবং রিডো। এন্ড দেন এখানে আরেকটা ফাংশন আপনি পাবেন, সেটা হচ্ছে রিপিট। রিপিটের কাজ হলো যে কোনো একটা কাজ বারবার এক্সিকিউট করা। হ্যাঁ, যেমন আমি এখানে একটা কাজ করব, এখানে আমি একটা কিছু ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো আমি একটু এটাকে ওকে স্টার্ট করব। সো এখানে নিচ্ছি এ কুইক ব্রাউন walks jumps over the lazy dog। সো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা লাইন টাইপ করেছি। হ্যাঁ, এখন এই সেম লেখাটা আমি একটু কপি করব। আপনারা জানেন কপির ব্যবহার হচ্ছে রিপিট করা। যেমন আমি এখানে কপি নিলাম, এন্ড দেন আমি এখানে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করলে আমি কিন্তু এখানে যে কাজটা করেছি সেই কাজটা যদি আবার করতে চাই তাহলে আমাকে এখানে রিপিটের মাধ্যমে করতে পারবো। জাস্ট রিপিটে ক্লিক করলে এখানে কিন্তু আমরা কাজটা হয়ে যাবে। সো আমি এখানে এ প্রেস করেছি। হ্যাঁ, অ্যান্ড দেন আমি যদি এখন এটাকে রিপিট করি তাহলে সরি, এটাকে আমি কপি করছি। কপি করে এখানে যদি আমি পেস্ট করি, ধরুন এখানে কন্ট্রোল ভি ফর পেস্ট, অ্যান্ড দেন এই কাজটা যদি আমি আবার করতে চাই তাহলে এখানে রিপিটে ক্লিক করব। সো এইভাবে রিপিটের ব্যাপারটা রয়েছে, আন্ডো রিডো এবং রিপিট, এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যেমন আমি এই লাইনটাকে কি করছি, একটু কালার চেঞ্জ করছি। সেম কাজটা যদি আমি এটার উপর করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে আমি রিপিটে ক্লিক করলে আমার পূর্বে যে অ্যাকশনটা আছে সেটা আমি পরবর্তীতেও এক্সিকিউট করতে পারবো। ঠিক আছে, ওকে। সো এইটা মূলত এখান থেকে আছে। এই টুলসগুলো আমরা সাধারণত নিচে থাকে, এই যে রিবনটা চাইলে আপনি নিচে রাখতে পারেন, চাইলে এখানে শো অ্যাবভ দ্য রিবন করতে পারেন, চাইলে বিভিন্ন মেনু থেকে এখানে টুল অ্যাড করা যায় যেটা আমি শুরুতে দেখিয়েছি, আবার চাইলে এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। এখান থেকে এগুলো রিমুভ করা যাবে না, বাট বাইরে থেকে যেগুলো অ্যাড করবে সেগুলো রিমুভ করতে পারবে। ঠিক আছে, ওকে। এবার আসি আমাদের আরেকটা বিষয় যেটা আমরা একটু বলে রাখি, সেটা হলো
আমাদের কিবোর্ড সম্পর্কে একটু পরিচিতি জানা দরকার, কারণ কিবোর্ড হচ্ছে আমাদের মেইন। আমরা কিবোর্ডে ফিঙ্গারগুলো কিভাবে সেট করব, কিভাবে বসাতে হবে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। সো আমরা এটার জন্য একটু ব্রাউজার ব্যবহার করব। ওকে, সো আমরা এই মুহূর্তে যেই পেজটা ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা A4 টেকের কিবোর্ড ওপেন করেছি। এখানে A4 টেকে যে কিবোর্ডগুলো রয়েছে অনেকটা দেখতে এরকম। সো এখানে কয়েকটা সেকশন রয়েছে, যেমন আমরা F1 থেকে F12 পর্যন্ত এগুলোকে আমরা ফাংশনাল কি বলছি, যেগুলো দিয়ে কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ফাংশন এক্সিকিউট করা হয়। তারপরে 1 থেকে এখানে 0 পর্যন্ত রয়েছে, টোটালি 10টা ডিজিট রয়েছে, যেখানে আপনারা দেখতে পারবেন আপনার 1 2 3 4 এখানে 10টা ডিজিট রয়েছে। এবং এখানে স্পেশাল কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি @ রয়েছে, হ্যাশ রয়েছে, অ্যাম্পারসেন্ট রয়েছে, পার্সেন্টেন্স রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি এখানে পাবেন। অ্যান্ড দেন এরপরে আসি, নিচে কিছু অ্যালফাবেটে কি রয়েছে, যেটা 3টা রোতে সাজানো আছে। হ্যাঁ, তো আপার রো, মিডিল রো অ্যান্ড বটম রো, 3টা রো রয়েছে। তো আমরা কিবোর্ডে যখন ফিঙ্গারগুলো সেট করি, মূলত এই মিডিল রোতে ফিঙ্গারগুলো সেট করা হয়। অ্যান্ড দেন এই মিডিল রোতে আমরা জিএসটাকে ফাঁকা রেখে দেন আমরা এই লেটারগুলো আমরা টাইপ করে থাকি। এখন কিবোর্ডে এইগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি। অ্যান্ড অ্যালফাবেটিক কিতে আপনি অর্থাৎ ফিঙ্গারটা কিভাবে সেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একটু পরিচিত হয়ে নেই, তারপর বাকি যে টুলসগুলো রয়েছে, যেমন এটা হচ্ছে স্পেস বার, এখানে ক্যাপস লক রয়েছে, শিফট রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা রয়েছে। যেমন শিফটের কাজ হচ্ছে বড় হাতে টাইপিং করা, ক্যাপস লক দিয়ে আমরা বড় হাতে টাইপিং করতে পারি। এখানে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট রাইট রয়েছে। হ্যাঁ, এখানে স্পেস বার দিয়ে গ্যাপ তৈরি করা যায়। ডান পাশে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ক্যালকুলেশনের জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন আমরা এক্সেল এ কাজ করা হয়, তখন এক্সেল এ ক্যালকুলেশনের জন্য আমরা এই সেকশনটা ব্যবহার করে থাকি। এখানে কিছু কমান্ড কি রয়েছে, এখানে ডিরেকশন কি রয়েছে। তো এই কয়েকটা ক্যাটাগরিতে আসলে কিবোর্ড লেআউটটা ডিজাইন করা হয়ে থাকে। সো এখানে ফিঙ্গার সেটিং যদি আমি একটু লিখি, ফিঙ্গার সেটিং অন সেট আপ ফর টাইপিং এর জন্য আসলে কিভাবে আপনি ফিঙ্গারগুলো সেট করবেন কিবোর্ডে এক্স্যাক্টলি আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। আমি একটু আমাদের রাইট কোনো ইমেজ, জাস্ট এক্স্যাক্টলি এটা। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাম হাতে যে 4টা ফিঙ্গার রয়েছে, লেফট হ্যান্ডের 4টা ফিঙ্গার অ্যান্ড রাইট হ্যান্ডের 4টা ফিঙ্গার রয়েছে। আর ঠিক এক্স্যাক্টলি এইভাবে বসাতে হবে, অর্থাৎ মিডিল রোতে, অর্থাৎ অ্যালফাবেটের যে মিডিল রোটা রয়েছে মাঝখানে যে এজটা ফাঁকা রাখতে হবে, এবং দুই হাতে যে থাম্বার রয়েছে বা ফিঙ্গার বলতে পারেন, থাম্বার ফিঙ্গার বৃদ্ধাঙ্গুলি, এটা কিন্তু স্পেস বারের উপর রাখতে হবে, রেখে এভাবে আমাকে টাইপিং করতে হবে। সো কিবোর্ডে টাইপিং এর জন্য, দ্রুত টাইপিং এর জন্য আপনি এই কৌশলটা হচ্ছে সর্বোত্তম। আপনাকে এই কৌশলটা মেথড বা এই কৌশলটা অ্যাপ্লাই করে আপনি দ্রুত টাইপিং করতে পারেন। প্রথমে আপনাকে টার্গেট থাকতে হবে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলো টাইপ করা, অ্যান্ড দেন আস্তে আস্তে আপনাকে ওয়ার্ড, তারপরে আস্তে আস্তে সেন্টেন্স, এভাবে আপনাকে নিয়ে কাজ করতে হবে। তো এরপরেও আপনাকে কিছু সাইট রয়েছে, যেমন টাইপিং মাস্টার নামে একটা সাইট রয়েছে। হ্যাঁ, টাইপিং টেস্ট বা টাইপিং মাস্টার নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনি টাইপিং টেস্টটা অর্থাৎ টাইপিং মাস্টার এখানে ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি এখানে আপনি চাইলে প্র্যাকটিসও করতে পারেন, এখানে প্র্যাকটিস রয়েছে। হ্যাঁ, প্র্যাকটিস রয়েছে, আপনি চাইলে এখানে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো এখানে টাইপিং প্র্যাকটিসের জন্য এখানে বেশ কয়টা মেথড রয়েছে, আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে জিরো, এখানে টাইপিং টেস্ট রয়েছে। হ্যাঁ, টাস্ক সিমুলেট। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে এক্সিকিউট করা যায়। সো এখান থেকে প্রথমে আপনাকে টাইপিং গেম রয়েছে, আমরা টাইপিং গেমের মাধ্যমে কি করতে পারি, এগুলো টাইপিংটা স্পিড আমরা বাড়াতে পারি। টাইপিং মিটার রয়েছে, হ্যাঁ, টাইপিং টিউটর রয়েছে, এই জিনিসগুলো আপনি এখানে কভার করতে পারেন। সো এটা খুব দারুণ একটা ইন্টারেস্টিং সফটওয়্যার। হ্যাঁ, তো এছাড়াও আমরা আরেকটা দেখি, টাইপিং টেস্ট। সো অনলাইনে অনেক সময় টাইপিং টেস্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনারা এই মেথডগুলো ইউজ করতে পারেন। এখানে 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা টাইমিং সেট করে নিলেন, এখানে মিডিয়াম টেক্সট বা আপনি ইজি টেক্সট দিতে পারেন। শুরুতে ইজি টেক্সট দিবেন অ্যান্ড স্টার্ট টেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনার শুরু হবে, আপনি যেটা দিবে সেটা আপনাকে টাইপ করতে হবে। যেমন এখানে হোয়াইল দেওয়া আছে, হোয়াইল ক্রোকোডাইল, CROCODILES deals and sharks existed at the same time as dinosaurs
they are not dinosaurs. dinosaurs even সো যেটা মিস্টেক হবে সেটা রেড কালার শো করবে, দেখেন এখানে মিস্টেক হয়েছে যার কারণে এখানে রেড কালার শো করছে। ফ্লাইং NOSAUR petrosaurs and then arrow SAU অলরেডি টাইমিং শেষ। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে আপনার পার মিনিটে কতগুলো টাইপিং আসছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সো আমি একটু ক্লোজ করে দিচ্ছি, আমার এখানে দেখা যাচ্ছে 23 WPM অর্থাৎ ওয়ার্ড পার মিনিট এটা দেখাচ্ছে। সো আমার অ্যাকুরেসি হচ্ছে 91%। হ্যাঁ, সো আমার টাইপিং স্পিড আরও বেটার করা যাবে যদি আপনি দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিসে থাকেন। সো আপনি এখান থেকে নামিয়ে দেন আপনি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, সো আমি হয়তো বা কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনার ডেস্কটপ ভার্সনটা ইনস্টল করে পিসিতে সেট আপ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত আজকের ক্লাসে যে টপিকগুলো রয়েছে আমরা অলমোস্ট সবগুলো কভার করেছি। আপনারা চেষ্টা করবেন এগুলো সময়ের সাথে সাথে এক্সিকিউট করা, প্র্যাকটিস করা। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান নট অ্যাচিভ বেটার রেজাল্ট। সো আর পরবর্তী ক্লাসগুলো আপনারা চেষ্টা করবেন ধারাবাহিকভাবে করার জন্য। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।